হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পলুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কিষাণ বাণী অনুষ্ঠান। এখন তো গ্রীষ্মকাল, এই সময় কিন্তু আমাদের মাছের ডিম পোনা তৈরি বা চারা পোনা তৈরি বা ধানি পোনা তৈরির সময়। তো এই সময়ে আমরা কিভাবে কার্প জাতীয় যে মাছের পোনা উৎপাদন কিভাবে আমরা করব, এই উৎপাদনের জন্য যে পুকুর দরকার, যে নার্সারি পুকুর দরকার, সেই নার্সারি পুকুরের কী ধরনের আমরা ব্যবস্থাপনা করব বা কিভাবে পুকুরের আমরা পরিচর্যা করে এই ধরনের কার্প জাতীয় মাছের পোনার আমরা চাষ করতে পারি, এই বিষয়ে আলোচনা করব। আর এই আলোচনার জন্য আমরা পেয়েছি মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ সমীরণ পাত্রকে। সমীরণবাবু, আপনাকে আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার। ধন্যবাদ। তো যে কথা বলছিলাম যে কার্প জাতীয় মাছের যে পোনা উৎপাদন, তো এই যে মার্চ মাস, এই মার্চ মাসে কেন কার্প পোনা উৎপাদনের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? হ্যাঁ, তো আলোচনার শুরুতেই আমরা একটা কথাই বলি যে আমরা যদি আমাদের শৈশবটা যদি খুব ভালো হয়, আমাদের ছেলেমেয়েরা যদি ছোট অবস্থায় খুব ভালো পরিচর্যা পায়, তাহলে বড় হয়ে তাদের অনেক সুবিধা হয় আর কি। তো সেই কথাটা মাথায় রেখে আজকের যে স্যার যেটা বললেন যে আজকের আমরা এই গরমকালে আতুর পুকুরে কী করে মাছ চাষ করবো বা ধানি পোনা বা ডিম পোনা বা চারা পোনা করবো, সেটা যদি আমরা ঠিকঠাক করতে পারি তাহলে কিন্তু পরবর্তী স্টেজে আমরা যে মজুদ পুকুরে যে চাষবাস করবো তার ক্ষেত্রে কিন্তু বিশাল বড় একটা সুফল পাওয়া যাবে। তো এই ধানি পোনা প্রস্তুত করতে গেলে বা তৈরি করতে গেলে আমাদের আতুর পুকুরের গুরুত্ব কিন্তু খুবই প্রয়োজনীয়। এবং চাষি ভাইরা যারা সত্যিকারে মাছ চাষ করেন তারা ওনারা বোঝেন যে হ্যাঁ, ধানি পোনা তৈরি করতে গেলে আমাকে উপযুক্ত একটা আতুর পুকুর যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু আমরা সেই পরিমাণের ধানি পোনা তৈরি করতে পারবো না। তো এই যেহেতু আমাদের এখন গরমকাল, মার্চ মাস কিংবা আমাদের সামনে এপ্রিল মে মাস আছে, এই 3 মাস ধরে আমরা কিন্তু ডিম পোনা থেকে ধানি পোনার উৎপাদন করব। এবং যেহেতু আপনারা জানেন শীত কাটার পর আস্তে আস্তে করে টেম্পারেচার বাড়ে, এবং টেম্পারেচার বাড়ার ফলে কি হয়, মাছের যে স্বাভাবিক প্রজনন, যে হ্যাচারি থেকে ডিম পোনা উৎপাদন করার প্রসেসটা, সেটা সাধারণত শুরু হয়। এবং যেহেতু টেম্পারেচার এখন 25 থেকে 28 ডিগ্রি টেম্পারেচার আস্তে আস্তে বাড়তে থাকে, এই সময় জলে আমরা যদি ডিম পোনা ফেলি সেখানে হচ্ছে কি বাচ্চার হারটা ভালো থাকবে, মানে বাচ্চাটা বেশি পরিমাণে সার্ভাইভাল রেটটা বেশি থাকবে, বাচ্চার যে বাড়টা সেই বাড়টাও ভালো থাকবে, এবং বাচ্চার বাড়ার জন্য যে খাবার, যেহেতু উদ্ভিদ কোনা প্রাণী কোনা, তারও উৎপাদন কিন্তু অনেকটা বাড়ে। সেই জন্য আমরা এই মার্চ মাসটাকে বিশেষ গুরুত্ব দেব, এবং এই গুরুত্ব সহকারে দেখার ফলে কিন্তু আমরা ভালো পরিমাণে ধানি পোনা উৎপাদন করতে পারবো। তো এই নার্সারি পুকুর বা আতুর পুকুর বলতে আমরা যে কিভাবে আমরা প্রস্তুতিটা নেব? হ্যাঁ, আমরা যদি ধাপটা কি? হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি হচ্ছে কি আতুর পুকুর বলতে গেলে আমরা সাধারণত সচরাচর ভাবি যে ছোটোখাটো পুকুর, মানে মোটামুটি 5-10 কাঠা সাইজের পুকুর হবে, এবং যে পুকুরে সাধারণত সারা বছর জল থাকবে না, গরমকালে শুকিয়ে যাবে, এবং হচ্ছে কি যার জলের গভীরতা মোটামুটি 3.5-4 ফিট জল থাকবে, বেশি গভীরতাও থাকবে না, পুকুরের তলে পাঁকও বেশি থাকবে না, বেলে দোআঁশ মাটিযুক্ত পুকুর হলে ভালো হয়। পুকুরের পাড়ে আগাছা বা গাছপালা, বড় বড় গাছপালা যদি না থাকে, এরকম পুকুরগুলোকে আমরা আদর্শ পুকুর হিসেবে ধরা হয়। এবং এই আদর্শ পুকুর যদি আমরা ডিম পোনার জন্য প্রস্তুত করতে চাই, তার অনেকগুলো ধাপ আছে। ধরো প্রথমে আমরা যদি আমাদের পুকুর যদি শুকনো থাকে বা যদি জল থাকে, শুকনো থাকলে তো কোনো কথাই নেই, তাহলে আগাছাগুলো পরিষ্কার করে নিতে হবে, পুকুরের পাড়টাকে একটু মেরামত করে নিতে হয়। যেহেতু মুর্শিদাবাদের ক্ষেত্রে আমাদের একটু বালি
পরিমাণটা বেশি থাকে, বর্ষাকালে একটু বেশি বৃষ্টি হলে পাড় ক্ষয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সেই জায়গাগুলো একটু মেরামত করে নিয়ে এবং আগাছা যেগুলো থাকলে সেগুলো পরিষ্কার করে চুন দিতে হয়। এবং চুন দেওয়ার পরিমাণ নিশ্চয়ই জানেন আপনারা, যে পুকুর প্রস্তুত করার সময় আমরা বিঘা প্রতি 30 থেকে 40 কেজি কলি চুন, মাথায় রাখবেন কলি চুন আপনারা দেবেন। হ্যাঁ, কলি চুনটা দিতে হবে। এবং সেই কলি চুন দেওয়ার পর তারপর প্রতি কত দেবো? 30 থেকে 40 কেজি, বিঘা প্রতি 30 থেকে 40 কেজি করে মানে কলি চুন আমরা ছড়িয়ে দেবো একদম। আচ্ছা, জলের মধ্যে। হ্যাঁ, এবং সেই পুকুরের পাড় যেখানে ম্যাক্সিমাম বর্ষাকালে যতটা পর্যন্ত জল ওঠে সেখান পর্যন্ত আমরা কলি চুন ছিটিয়ে দেবো। ছিটিয়ে দেওয়ার 4-5 দিন 6 দিন মতো সেটাকে রোদ্রু খাওয়াতে হবে। তারপরে আমরা জল ঢোকাবো, 1.5-2 ফুট মতো জল ঢোকানো হয়। জল ঢুকিয়ে বাকি প্রসেসগুলো শুরু হবে। চুন দেওয়ার পরে পুকুরে জল দেওয়ার সময় কোন বিষয়গুলো বিশেষভাবে আমরা লক্ষ্য রাখব? এটাও একটা, যিনারা মাছ চাষ করেন, অভিজ্ঞ চাষিরা আছেন, ওনারা জানেন যে আমরা যদি জল ঢোকাই, কারণ এখন তো বৃষ্টির জল পাওয়া যাবে না, তাহলে আমাকে সাবমার্সিবলের জল থাকলে তো খুবই ভালো। আর যদি না থাকে, যদি আমার পাশে যদি বড় বিল, ঝিল বা ক্যানেল থাকে, সেখান থেকে আমরা জলটা সাধারণত নিয়ে থাকি। তো এই জল ঢোকানোর সময় আপনাদের মাথায় রাখতে হবে যে আমরা যখন জলটা ঢোকাবো সেটা হচ্ছে সন্ধ্যার দিকের জলটা, সন্ধে বা ভোরবেলা জলটা নেব। এবং জল নেওয়ার সময় থাকবে না, হ্যাঁ, বেশি টেম্পারেচারের হবে না, সমস্যা হবে না। এবং হচ্ছে কি, পুকুরে যখন জল ঢোকাবো আমাদের যে সাকশন পাইপটা, যেটা পুকুর যে পুঁতে নিচে, সেখানে একটা মশারি নেট দিয়ে বেঁধে দেবো, অথবা ভালো ফাইন নেট দেবো। এবং আরেকটা জিনিস করতে হবে যে যখন আমার পুকুরে যে ডেলিভারি পাইপটা দিয়ে জলটা ফেলছি, সেখানেও আমরা ভালো করে স্ক্রিনিং করে নেব, যাতে করে অবাঞ্ছিত মাছের ডিম, কোনো পোকা মাকড় না, বিশেষ করে যেগুলো বিষাক্ত পোকা বা ব্যাঙাচি, এরকম জিনিসপত্রগুলো যদি আমার আঁতুড় পুকুরে ঢুকে পড়ে, তাহলে কিন্তু সেখানে আমাদের সমস্যা হয়ে যাবে। তো তার জন্য বলবো যে জল ঢোকানোটা, জল পাওয়াটা যত সুবিধা, যে আমি পেয়ে যাচ্ছি এখান থেকে নিয়ে নেবো, সেই জিনিসটা না করে আমরা প্রপারলি যদি জলটা ঠিক প্রসেস করে যদি জলটা ঢোকাই, তাহলে সেটা আমার খুবই ভালো হবে আর কি। আর এমনি নার্সারি পুকুরে যে প্রাকৃতিক যে খাদ্য, সেই প্রাকৃতিক খাদ্য কিভাবে তৈরি করা যেতে পারে? প্রাকৃতিক খাদ্য বলতে গেলে আমরা সচরাচর বুঝি যে উদ্ভিদকণা, প্রাণীকণা যেগুলো খায়, প্ল্যাঙ্কটন। তো এই প্ল্যাঙ্কটন তৈরি করতে গেলে সচরাচর আমরা ভাবি যে আমরা গোবর দেবো, খোল দেবো, সিঙ্গেল সুপার ফসফেট, ইউরিয়া এগুলো দেবো, দেওয়ার ফলে আমাদের হয়ে যাবে। এগুলো তো আছেই, এগুলো দিতেই হয়। তো তা এখন হচ্ছে কি, আমাদের যেহেতু টেকনোলজি অনেকটা ডেভেলপড হয়েছে, তো আমরা এই সর্ষের খোল, বাদাম খোল, শূকরের মল বা পোলট্রি লিটার, এগুলোতে যদি আমরা না পাই, এগুলো ব্যবহার করি। এখন হচ্ছে কি, আমরা প্ল্যাঙ্কটন প্রোডাকশন করার জন্য হচ্ছে কি, এখন হচ্ছে কি মানে বাইরে একদম প্রোডাক্ট রেডি হয়ে গেছে, সেটা যদি আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা খুব ভালো পরিমাণে প্ল্যাঙ্কটন প্রোডাকশন করতে পারবো। বিশেষ করে প্রোবায়োটিক, এখন সবাই জানবেন যে দই খেতে বলি, হ্যাঁ, প্রোবায়োটিক, সেই প্রোবায়োটিকের ব্যবহার করে কিন্তু আমরা এখন খুব ইজিলি এবং খুব সহজে এবং সস্তাতেই খুব ভালো পরিমাণে প্ল্যাঙ্কটন প্রোডাকশন করতে পারবো, যাতে করে আগামীতে আমাদের মাছের কোনো রোগ, জীবাণু বা অন্যান্য কিছু হবে না। এটা করা যায়, খুব ভালো পাওয়া যায়। তো অনেক চাষি ভাই বলেন যে একটা খরচা হয়ে যাবে, আমার বাড়তি খরচা করবো না। তো সেই জন্য ওনাদের ক্ষেত্রেই বলি যে আমরা 8 থেকে 9 কুইন্টাল করে গোবর, যেটা আমাদের গোবর আছে, সেটা 3-4 দিন পচিয়ে নেওয়ার পর সেই গোবরটা দেবেন 1 বিঘা পুকুরে। এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে যদি গোবর দেন, তার সঙ্গে কিছু অজৈব সার দিতে বলা হয়। তো অজৈব সার হিসেবে আপনার এসএসপি, সিঙ্গেল সুপার ফসফেট দেবেন, বেশি নয়, মাত্র 10-11 কেজি মতো লাগে। এছাড়াও আমরা যদি ভাবি যে না, আমার গোবরও নেই, কিছুই নেই, আমার কাছে সর্ষের খোল আছে, যেহেতু মুর্শিদাবাদে সর্ষের চাষ প্রচুর হয়, তা সর্ষের খোল অ্যাভেলেবল আছে, সেখানে 70 থেকে 80 কেজি 1 বিঘা পুকুরে দেওয়া হয়। তার সঙ্গে আপনারা এসএসপি মোটামুটি ওই 10 কেজি মতো দিলেই হয়ে যাবে। এবং এটা দেওয়ার পর মোটামুটি 6-7 দিন ফেলে রাখতে হবে। তারপরে জলের কালার আস্তে আস্তে করে টার্ন হবে, মানে ব্রাউনিশ থেকে গ্রিন কালার আসবে। তো সবুজ ও বাদামি হলে ভাববেন যে হ্যাঁ, আমার পুকুরে প্রচুর পরিমাণে প্ল্যাঙ্কটন তৈরি হয়েছে। এবং প্ল্যাঙ্কটন পরীক্ষা করার একটা ভালো উপায় হচ্ছে কি, কাঁচের গ্লাসে সূর্য ওঠার আগে ওই জলটা নিয়ে দেখবেন টিকটিক টিকটিক করে ঘুরে বেড়াবে। তো ওইটা দেখলেই বুঝতে পারবেন যে পুকুরে প্রচুর পরিমাণে খাবার হয়ে গেছে, আমাকে ডিম পোনা ছাড়ার জন্য একদম রেডি হতে হবে, সেটা করতে হবে আর কি। আর এপ্রিল-মে মাস নাগাদ তো প্রচণ্ড গরম হয়, এই সময় নার্সারি পুকুরে এই গরমের তাপমাত্রা যদি বেড়ে গেলে কি করতে হবে আমাদের? হ্যাঁ, এই সময় আরেকটা সমস্যা আছে, এটা একটা খুবই ভাইটাল একটা সমস্যা,
জেনুইন সমস্যা। এবং পুকুরে, বিশেষ করে আতুর পুকুরে, যেখানে হচ্ছে পুকুরে জলের গভীরতা খুবই কম, 3.5 ফিট 4 ফিট জল থাকছে, এবং জল ইজিলি গরম হয়ে যাবে। এবং যেহেতু আমাদের ডে টাইমটা আস্তে আস্তে করে বাড়ছে, দিনের দৈর্ঘ্যটা আস্তে আস্তে করে বাড়তে শুরু করেছে, তারপরে বেশি সময় ধরে সূর্যের আলোক পড়ছে, তো এই জন্য কী হয়, জলটা তাড়াতাড়ি গরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য আমাদের কৃত্রিমভাবে আচ্ছাদন তৈরি করতে হয়, বিশেষ করে নারকেলের পাতা, খেজুরের পাতা দিয়ে আমরা যদি পুকুরের সাইডে বা মাঝখানে, যেখানে বেশি গভীর আছে সেই জায়গায় যদি আমরা 4টে বাঁশ দিয়ে সামনে আচ্ছাদন করে যদি দিতে পারি, সেটা একটা ভালো হয়। এছাড়াও যদি কচুরিপানা, আমরা বিশেষ করে কচুরিপানা তো বলি তুলে ফেলে দিতে বলি, কিন্তু আমরা এই সমস্ত কেসে আমরা কি করব, পুকুরে সব জায়গায় ছিটিয়ে না দিয়ে আমরা পুকুরের 10% জায়গায় একটা বাঁশ দিয়ে একটা কোণে যদি ভালো কচুরিপানা ভালো করে পরিষ্কার করে নিয়ে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ট্রিট করে নেওয়ার পর যদি ওই কচুরিপানা দিতে পারি, তাহলে সেটা একটা ভালো একটা আচ্ছাদন হিসেবে কাজ দেবে এবং জলটাকে ফিল্টারও কাজ করবে। আমরা ওটা একটু জমিয়ে রেখে দিতে পারি। হ্যাঁ, জমিয়ে রেখে দিতে পারি। সেটা করলে কিন্তু ওদের আশ্রয়স্থল হিসাবে থাকবে এবং এই গরমের সময় বাচ্চাগুলো ওখানে গিয়ে রেস্ট নেবে এবং বাকি সময় ওরা হচ্ছে কি ওখান থেকে খাবারও অনেক পেতে পারে। আর নার্সারি পুকুরে চারা পোনা ছাড়ার সময় ঘনত্বটা কতটা হওয়া উচিত? হ্যাঁ, এটা একটা যে আমরা পুকুর তৈরি করে নিয়েছি, অনেক চাষি ভাইরা বা যারা মৎস্য চাষি আছে তারা ফোন করেন যে স্যার আমার তো পুকুর রেডি করে ফেলেছি, আপনাকে একটা ভিডিও পাঠিয়ে দিচ্ছি, একটু দেখে নেন স্যার, এবার ডিম পানা ছেড়ে দেবো। দিয়ে আমি বললাম যে আপনি কত ডিম পানা ফেলবেন বা কোনো প্ল্যানিং আছে নাকি? বলছে না স্যার, গত বছর তো আমি 150 বাটি 1 বিঘাতে ফেলেছিলাম, একটা অ্যাপসাট একটা বলে দিল, বা 25 বাটি 30 বাটি 40 বাটি ফেলে দিয়েছিলাম, তা এত পেয়েছি, এবছর ভাবছি আর একটু বেশি করে ফেলবো। তো তখনই ওনাকে বলা হয় যে আপনি কি জানেন যে আমার 1 বিঘা পুকুরে কতজনকে ছাড়বো, কতটা মাছ ফেলবো, কতটা ডিম পোনা ফেলবো, তাদেরও তো জায়গা দরকার হবে। বলছে না স্যার, আমরা তো মোটামুটি 20 বাটি 25 বাটি করে ফেলে রাখি। সচরাচর যেটা আমরা বলি, সাজেস্ট করি 8 থেকে 10 বাটি, 100 ml এর বাটি যদি হয় 8 থেকে 10 বাটি ফেলতে বলা হয়। এবং এই 8 থেকে 10 বাটি যদি ফেলি, সেখানে প্রায় 3 থেকে 4 লক্ষ ডিম পোনা থাকে, বিভিন্ন মাছের, রুই কাতলা মৃগেল যেগুলো আছে বাটা। তো এখানে হচ্ছে কি 3 থেকে 4 লক্ষ ডিম পোনা থাকে, এবং এই 3 থেকে 4 লক্ষ ডিম পোনা যদি আমরা ছাড়ি, তাহলে কিন্তু ওরা এই 1 বিঘা পুকুরে খুব ভালোভাবে, এই যে 12 দিনের চাষ ডিম পোনা থেকে ধানি পোনা, তারা কিন্তু খুব ভালোভাবে বড় হতে পারবে, তাদের ইউনিফর্ম সাইজ থাকবে, তাদের মধ্যে কোনো রোগের হওয়ার সম্ভাবনা কম থাকবে, অনেক সময় রিকেট ধরে যায়, এই সমস্ত জিনিসগুলো সেগুলো আর হবে না। তো সেই জন্য আমরা মজুদ পরিমাণ, বেশি পরিমাণে ডিম পোনা ছেড়ে দিলে, ফেলে দিলে যে বেশি হয়ে যাবে তা কিন্তু নয়। আমি ম্যানেজমেন্টটা কি করছি এবং তার সঙ্গে কতটা থাকা দরকার সেটা জেনে নিয়ে তারপর আমরা আস্তে আস্তে করে এগোবো। এটাই বিজ্ঞানসম্মত উপায়ে ফেলার দরকার। মানে আমি এক গাদা ফেলছি মানে আমার অনেক হবে সেরকম না, বরঞ্চ আমাদের ক্ষতি হবে। মার্চ থেকে মে মাস অবধি এই সময়ে যে পুকুরের পোনার জন্য পরিপূরক যে খাদ্য, সেই পরিপূরক খাদ্য বা বাইরের থেকে যে পুষ্টির খাদ্য, সেটা কি দেওয়া খুব জরুরি? অ্যাকচুয়ালি হচ্ছে কি, আমরা এই মাছটাকে যে লালন পালন করছি, এটা কিন্তু শর্ট ডিউরেশনের, মানে হয়তো কি 12 থেকে 15 দিনে বা 18 দিনের চাষ। এই সময়ের মধ্যে আমাকে মাছটাকে ঠিকঠাক করে প্রতিদিন তাকে নিয়মিত খাবার দিতে হবে, সেটা খাবারের গুণগত মানও ঠিক থাকতে হবে, এবং হচ্ছে কি এই যে খাবারটা দিচ্ছি সেটা হচ্ছে কি পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে। তো এই 3-4টে জিনিস আমাকে মাথায় রাখতে গেলে ওই প্রাকৃতিক খাবারের উপর নির্ভর করলে হবে না, প্ল্যাঙ্কটন উপর নির্ভর করলে হবে না। তার জন্য আমরা বাইরে থেকে সাপ্লিমেন্টেড খাবার দিতে বলি। তো এই খাবার দেওয়ার একটা শিডিউল আছে, যে প্রথম 2 দিন পুকুর প্রস্তুত করার পর ডিম পোনা ছাড়ার প্রথম 2 দিন আমাদের কোনো খাবার দেওয়ার দরকার হয় না। তারপরে 4 দিন আমরা মোটামুটি বলি সকালে একবার একটা খাবার দেবেন, একটা ভ্যারাইটি, আর বিকেলে দুপুরবেলা আর একটা ভ্যারাইটি দেবেন। সকালে আটা অথবা ময়দা, ভাজা আটা ময়দা, সেটা 1.5 কেজি করে 1 বিঘা পুকুরের জন্য। এবং বিকেলে হচ্ছে কি আমরা যেটা সর্ষের খোল দেবেন, সেটা সকালে ভিজিয়ে রাখবেন 2 কেজি, সেই খোলটাকে জলে ভালো করে গুলে নিয়ে ধারে ধারে ছিটিয়ে দেবেন, 1.5-2 দিকে ছিটিয়ে দিলে। এবং এইভাবে হচ্ছে কি আমরা প্রথম 4 দিন কাটালাম। তারপরে 4 দিন থেকে এই যে ডোজটা আছে, খাবারের ডোজটা, সকালে যেটা 1.5 কেজি দিয়েছিলাম সেটা 3 কেজি হয়ে যাবে, আর যেটা 2 কেজি দিয়েছিলাম সর্ষের খোলটা, সেটা 4 কেজি হয়ে যাবে। বলবেন যে এটা বাড়ালেন কেন? অ্যাকচুয়ালি হচ্ছে কি আমরা যে ডিম পোনাটাকে ছেড়েছিলাম, সেটা হচ্ছে কি 5 থেকে 6 মিলিমিটার সাইজের ছিল সেই মাছটা। সেটা যখন আস্তে আস্তে করে পরে 1 সেন্টিমিটার হয়ে যাবে, সেটা 2 সেন্টিমিটার হয়ে যাবে, বাড়বে যখন, তো খাবারের চাহিদাও বাড়তে শুরু করবে। সেই জন্য আমরা খাবারের ডোজটাও আস্তে আস্তে করে আপনাদের বাড়াতে হবে। এই সময় নার্সারি পুকুরে রোগ প্রতিরোধের
বিশেষ কি কি সতর্কতা আমাদেরকে নিতে হবে? সতর্কতা বলতে গেলে আমরা আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রের থ্রুতে আমরা প্রায় 3-4 বছর ধরে একটা এক্সপেরিমেন্ট করেছি। সেটা আজকের জানাচ্ছি আপনাদেরকে যে আমরা আছে কি আতুর পুকুরে বা ডিমপোনা বা ধানিপোনার পুকুরে সয়েল মিনারেল মিক্সচার, এক কথা আছে কি মিনারেল মিক্সচার প্রয়োগ করেছি, এবং এর ফলে মাছের কি কি পরিবর্তন হয়েছে, ডিমপোনার কি পরিবর্তন হয়েছে সেটা আমি বলছি। যে এর আগে আমরা কোনোদিন ডিমপোনার পুকুরে সয়েল মিনারেল মিক্সচার ব্যবহার করতে বলিও নি, আর চাষি যেনারা মাছ চাষ করেন ওনারা ব্যবহারও করেন না। এটা সাধারণত হচ্ছে পোলট্রি সেক্টরে বা আমাদের যে গোটারি বা ডেয়ারি সেক্টরে সেখানে ব্যবহার করা হয়। তো এই মাছের ক্ষেত্রে যদি আমরা সয়েল মিনারেল মিক্সচার ব্যবহার করি তাহলে ক্ষেত্রে কি হয় যে আমাদের যে ট্রেস এলিমেন্ট ঘটিত যে সমস্যাগুলো, মাছের যে বাড়ের সমস্যা হয়, মাছ লিকপিকে হয়ে থাকে, বাড়তে চায় না, ইন্টারনাল যে ক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতা, চনমনে ভাব, এবং সেটা দেখছি আমরা যে কি খুব ভালোভাবে পরিবর্তন আসছে এর, এবং মাছের গ্রোথ 10-12 দিনের মধ্যে যে গ্রোথটা পাচ্ছি সেটা 18-19 দিনের মাথায় সেই গ্রোথটা পেতাম, এবং মাছের মোর্টালিটি এবং হচ্ছে পুকুরে জলের যে গ্যাস জমে যাওয়া, আমরা তো প্রচুর পরিমাণে বাইরে থেকে খাওয়ার প্রয়োগ করছি, তার ফলে সেগুলো পুকুরের তলে জমছে, গ্যাস হচ্ছে অ্যামোনিয়া গ্যাস বা H2S গ্যাস, নাইট্রোজেন হচ্ছে, যাই হোক সেই গ্যাসগুলো হচ্ছে কি অ্যাকচুয়ালি হচ্ছে কি আমাদের পুকুরের জলটাকে দূষিত করে দিচ্ছে। তো এই সয়েল মিনারেল মিক্সচার ব্যবহার করার ফলে ওই জিনিসটা পুরোটা কন্ট্রোল হয়ে যাচ্ছে। চাষি ভাইরা বলছে স্যার একটা আশ্চর্য জিনিস হলাম যে আমরা যে গ্রোথটা 20 দিন 25 দিনের মাথায় পেতাম সেই গ্রোথটা কিন্তু আমরা 11-12 দিনের মাথায় পেয়ে যাচ্ছি, এবং পুকুরের জলের কোয়ালিটি এত ভালো থাকছে এবং প্ল্যাঙ্কটন প্রোডাকশন এত ভালো হচ্ছে, এবং মাছ যখন বাইরে নিয়ে যাচ্ছি বা ট্রান্সপোর্ট করছি মোর্টালিটি রেট খুবই কমে যাচ্ছে। তো মানে সুস্থ সবল মাছ, এবং হচ্ছে কি গ্রোথটা এক হচ্ছে, সাইজের কোনো ভ্যারিয়েশন আসছে না, যে একটা কাতলা একটা 1 আঙুল হয়ে গেছে আর একটা দেখা গেল 1 গাঁট হয়ে আছে, সেই জিনিসটা হচ্ছে না। তো সেটার জন্য আমি বলবো আপনারা এই সয়েল মিনারেল মিক্সচার বিশেষ করে ধানিপোনার পুকুর প্রস্তুতি হয়ে যাওয়ার পর, মানে ডিমপোনা ছাড়া প্রায় 3-4 দিন আগে এটা যদি প্রয়োগ করেন, বেশি লাগে না, মাত্র 2 কেজি করে যদি প্রয়োগ করতে পারেন 1 বিঘা পুকুরে, তাহলে তো খুবই কম, একদম খুবই কম পরিমাণে লাগছে, কিন্তু এটা দিলে খুব ভালো রেজাল্ট পাবেন, খুব ভালো রেজাল্ট। এটা কি মানে কিনতেও পাওয়া যায় তো বাইরে নাকি? হ্যাঁ, এটা বিভিন্ন কোম্পানির, একটু ভালো কোম্পানির ব্যবহার করলে ভালো হয়, প্রায় বেশি দামও নয়, 140-50 টাকা করে কেজি আছে। তাহলে মোটামুটি এটা যদি দেই তাহলে আমরা খুব কম সময়ের মধ্যে মাছটা প্রোডাকশন করতে পারবো এবং গ্রোথ রেট খুব ভালো পাওয়া যাবে। গ্রোথ রেট নার্সারি পুকুরে যদি আগাছা হয়, মানে অমাছ যেগুলো, সেই মাছগুলো তাহলে কি করে আমরা নিয়ন্ত্রণ করব? আগাছা হয়তো হতেও পারে, কারণ হচ্ছে কি আমরা যখন পুকুর প্রস্তুত করি তখন তো আমাদের ঠিকঠাক করে হয়তো ইরাডিকেট করা হলো না, বা আমরা যে কেমিক্যাল পেস্টিসাইডস কিংবা ম্যানুয়ালি যদি করে থাকি সেগুলো হয়তো ঠিকঠাক করে হলো না, তার জন্য হতে পারে আমাদের হচ্ছে কি খুদিপানা টোপাপানা এগুলো হয়ে যেতে পারে, কিংবা যদি কচুরিপানা হয় তো সেগুলো ম্যানুয়ালি নেটিং করে একটু বড় ফাঁসে নেট করে তুলে দেওয়া হয়, অথবা যদি আমরা দড়ি দিয়ে এক সাইড করে যদি টেনে কিছুদিন বেঁধে রাখি, তাতে করে ওরা একসঙ্গে চাপে থাকার ফলে সেখানে মরে যাওয়ার সম্ভাবনা থাকে। আর হচ্ছে কি এই কচুরিপানা বা খুদিপানা টোপাপানা থাকলে যে একদম বিশাল কিছু ক্ষতি করবে তা নয়, কারণ আমরা এর আগেই আলোচনায় বলেছি যে গরমকালে আমরা যদি এই আচ্ছাদনগুলো থাকে তাহলে কিন্তু মাছগুলো ভালোভাবে বাঁচতে পারে। তো এক্সেসিভ পরিমাণ যদি হয় তাহলে কিন্তু সেটা সমস্যার কারণ হয়ে যেতে পারে। তো সেই জন্য এক্সেসিভ যাতে না হয়, সারা পুকুরে যদি না ছিটিয়ে থাকে, তার জন্য এক জায়গায় যদি থাকে তাহলে সেটা সমস্যা হয় না। সেই জিনিসগুলো ম্যানেজমেন্ট করতে হবে, এগুলো মোটামুটি একটু মেনটেন করতে হবে একদম। আর এই ধরুন ছোট যে ধানিপোনা বা চারাপোনা হলো, এইগুলোকে যখন আমরা বড় পুকুরে ছাড়বো, পালন পুকুরে যখন ছাড়বো, তখন কোন কোন বিষয়গুলোকে আমাদেরকে মাথায় রাখতে হবে? হ্যাঁ, অ্যাকচুয়ালি হচ্ছে কি আমরা সচরাচর যারা ডিমপোনার চাষ করি তারা কিন্তু তাদের কাছে অনেক বড় বড় পুকুর থাকে, যে আমার নিজের চারাটা নিজের মাছটা নিজেই তৈরি করে নেবো, তাহলে আমার খরচাটা কম হয়ে যাবে। তো সেক্ষেত্রে বলবো যে আমরা একটু বড় সাইজের মাছ, বিশেষ করে এর পরের পুকুরে বলতে পালন পুকুরে যদি আমরা মাছটা ছাড়ি, সেখানে আরও প্রায় 3 মাস ধরে লালন পালন হবে, এবং এই 12 দিনের মাছটাকে ভালো করে জাল খাইয়ে নিতে হবে। 11 দিনের মাথায় একবার টান দিতে হবে, টান দিয়ে তারপরে 12 দিনের মাথায় মাছটাকে তুলে নিতে হবে। এবং 11 দিনের মাথায় আরেকটা জিনিস করতে হবে যে 12 দিনে যখন জাল দিয়ে তুলছি মাছটাকে, তখন কিন্তু খাবার দেওয়া যাবে না 11তম দিনে, যাতে করে মাছটা একটু ধাক্কা খেয়ে একটু শক্তপোক্ত হয়
এবং মাছগুলো যখন পরিবহন করব তখন যাতে করে অক্সিজেনের ঘাটতি যদি না হয়। ধরেন একটা বড় হাঁড়িতে করে আমরা নিয়ে গেলাম, যেখানে হচ্ছে কি 22 ইঞ্চি সাইজের হাঁড়ি, সেখানে দেখলাম 8 কেজি 9 কেজি ধানিবোনা নিয়ে চলে গেলাম, যেখানে আমার 2 কেজি 2.5 কেজি হলে ভালো থাকতো, সুস্থ থাকতো মাছটা। তো সেই জিনিসগুলো মাথায় রাখা। যখন আমরা ছাড়ছি সামান্য পরিমাণে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অথবা মিথিলিন ব্লু দিয়ে যদি ট্রিটমেন্ট করে নিতে পারি, যাতে করে আমার পুকুরে ওই যে আঘাতপ্রাপ্ত মাছটা, যেটা আঘাত পেয়ে গেছে, লেজ কেটে গেছে, পাখনা কেটে গেছে, যাই হোক কোনো কিছু কারণে আঘাত পেয়েছে, এই মাছটাকে যদি আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট অথবা মিথিলিন ব্লু যদি থাকে হালকা করে চুবিয়ে নিয়ে 5-7 মিনিট চুবিয়ে নেওয়ার পর তারপরে মাছটাকে যদি রিলিজ করি তাহলে ভালো হয়। এবং পরিবহনকালে আরেকটা জিনিস মাথায় রাখবেন যে আমরা অক্সিজেন ট্যাবলেট এখন পাওয়া যায়, বেশি দামও নয়, সেই ট্যাবলেট হাঁড়ির মধ্যে যদি দিয়ে আমরা পরিবহন করি তাহলে কিন্তু মাছটা খুব ভালোভাবে যেতে পারে। আর এখন আর লেটেস্ট হয়েছে কি আমরা অক্সিজেন প্যাকিং করে দিচ্ছি। আচ্ছা, একদম পুরো পলিথিন প্যাকেটের মধ্যে অক্সিজেন দিয়ে তারপরে হাঁড়ির মধ্যে দিয়ে, হাঁড়ির মধ্যে জলের মধ্যে ভেসে ভেসে চলে গেল। অথবা আছে কি আমাদের যদি টোটো অটো যদি থাকে তার মধ্যে পলিথিন দিয়ে জল দিয়ে তারপরে ওই প্যাকেটগুলোকে ভাসিয়ে নিয়ে চলে যাবো। এতে করলে কি হয়, মাছগুলো সুস্থ থাকবে, স্ট্রেসটা কম থাকবে, স্ট্রেসটা কম পাবে। অতিরিক্ত যদি 3 মাস পুকুরে মাছ থাকে তাহলে সেই পুকুরে পিএইচ ও অ্যামোনিয়ার যে মাত্রা সেটা কিভাবে নিয়ন্ত্রণ করবে? এটা একটা হচ্ছে কি দীর্ঘদিন ধরে যদি আমরা চাষবাস করি, সেখানে যদি ম্যানেজমেন্ট ঠিকঠাক না করি তাহলে কিন্তু আমাদের পরিবেশ ঘটিত বা জল ঘটিত যে রোগগুলো সেগুলো কিন্তু সমস্যা দেখা দেয়, যাতে করে আমাদের মাছের বিভিন্ন ধরনের রোগ হওয়ার প্রবণতা বেড়ে যায়। তাও মাঝে মাঝে আমাদের কী করতে হয়, পিএইচ টেস্ট করতে হয়। আপনারা নিশ্চয়ই জানেন, যারা অভিজ্ঞ আছেন চাষবাস করেন ওনারা সবসময় বোঝেন, এবং সেখানে 7.5 to 8.5 পিএইচ রাখতে হয়। পিএইচ যদি নেমে যায় তাহলে আমরা চুন দিতে বলি, আর যদি আমার 7.5 বা 8-এর ওপরে 8, 8.5-এর ওপরে চলে যায় তাহলে আমরা সেখানে হচ্ছে কি গোবর দিতে বলা হয়। তো এগুলো গেল হচ্ছে কি পিএইচের ব্যাপার। কিন্তু আমার যদি অন্যান্য গ্যাস যদি তৈরি হয় সেক্ষেত্রে আমরা সাধারণত বলেই জিওলাইট ব্যবহার করবেন। জিওলাইট হচ্ছে পুকুরের হচ্ছে কি বলবো রক্ষী, মানে গার্ড আর কি, গেটের গার্ড আর কি, সিকিউরিটি গার্ড। তো পুকুরের সব কিছু যখন পরিবর্তন হতে যাচ্ছে ও তখন সঙ্গে গিয়ে আগেই বাধা দেবে যে এটা হচ্ছে কেন। তো সেই জন্য জিওলাইট মাসে মাসে যদি আমরা পুকুরে দেই, বেশি লাগে না, 3 থেকে 4 কেজি মাত্র লাগে, দামও বেশি নেই। তো সেই জিওলাইট যদি আমরা ব্যবহার করি তাহলে পুকুরের যে গ্যাসের যে সমস্যাগুলো যেটা বললেন আপনি, সেই গ্যাসের সমস্যাটা কিন্তু একবারে পুরো ক্লিন হয়ে যাবে। এবং পুকুরে মাছের যে অন্যান্য যে খনিজ পদার্থ বলুন সেগুলোর অ্যাভেলেবিলিটি বাড়বে, এবং হচ্ছে কি ফাইটোপ্ল্যাঙ্কটন এবং জুপ্ল্যাঙ্কটনের প্রোডাকশন অনেকটা বেড়ে যাবে। আর নার্সারি পুকুরে আমরা যদি প্রোবায়োটিক ব্যবহার করতে পারি তাহলে তো প্ল্যাঙ্কটন উৎপাদন এবং জলজ যে পরিবেশ, সেই জলজ পরিবেশের উন্নতির জন্য কি ব্যবহার করলে তার পদ্ধতি, মাত্রা এবং কার্ভ যে পোনা উৎপাদনে সব থেকে ভালো হবে? হ্যাঁ, এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি এখনকার মডার্ন যে টেকনোলজি বলতে বলে যে প্রোবায়োটিকের কথা এর আগে আলোচনা শুরুতেই আমরা একটু আলোচনা করেছিলাম। তো সেই প্রোবায়োটিক যদি ব্যবহার করি আমরা, প্রোবায়োটিক ব্যবহার করা মানে হচ্ছে কি আমরা প্রশিক্ষিত সৈনিকদের আমার পুকুরে নামিয়ে দিলাম, মানে যাকে যাকে দরকার, বাইরের কোনো অবাঞ্ছিত কেউ থাকবে না। অ্যাকচুয়ালি অবাঞ্ছিত কেউ থাকলে তবেই তো আমার পুকুরের মাছের সমস্যা ফেলবে। তো সেই জন্য প্রথমে আমরা সিলেক্টিভ লোককে পুকুরের মধ্যে নামিয়ে দিলাম। সেই সিলেক্টিভ পুকুর হচ্ছে, সিলেক্টিভ সৈন্য হচ্ছে কি প্রোবায়োটিক। প্রোবায়োটিক আর কিছুই নয়, উপকারী ব্যাকটেরিয়া। সেখানে হচ্ছে কি আমরা মাল্টি স্ট্রেন আছে, সিঙ্গেল স্ট্রেনেরও আছে, মাল্টি স্ট্রেনেরও প্রোবায়োটিক পাওয়া যায়। ব্যাসিলাস, ল্যাক্টোব্যাসিলাস আছে। তারপরে হচ্ছে কি এই সমস্ত ব্যাকটেরিয়াগুলো কি করে, আমাদের হচ্ছে কি পুকুরের তলে যে নাইট্রোজেন, ফসফেট যেগুলো বদ্ধ অবস্থায় পড়ে আছে মাটির তলে, পুকুরের পাঁকে, সেগুলো অ্যাকচুয়ালি কি বাইন্ড অবস্থায় আছে, তাকে খোলার জন্য কেউ চেষ্টা করছে না। আচ্ছা। কিংবা যে অর্গানিক ম্যাটার যে প্রচুর পরিমাণে জমে আছে, যার ফলে অক্সিজেনের ঘাটতি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে, গ্যাস হচ্ছে, সেখানে হচ্ছে কেউ গিয়ে মানে অ্যাকচুয়ালি হচ্ছে কি এরা হচ্ছে কি ওই সমস্ত দূষিত পদার্থগুলো ওরা খেয়ে নেয়। আচ্ছা। খেয়ে নিয়ে কি করছে, পুকুরটাকে পুরো দূষণমুক্ত করে দিচ্ছে। এবং শুধু 1-2 জন নয়, মিলিয়ন একদম সৈনিক নামিয়ে দিচ্ছে। আচ্ছা। তো এই কোম্পানি
থ্রুতে বিভিন্ন কোম্পানি এখন প্রোবায়োটিক মার্কেটে বিক্রি করছে। তো এই প্রোবায়োটিক ব্যবহার করার আগে আরেকটা জিনিস বলবো যে প্রসেসটা জেনে রাখা দরকার, যে আমরা কখন ব্যবহার করবো, কীভাবে ব্যবহার করবো। আমরা তো 800-900 টাকা দিয়ে একটা প্রোবায়োটিক, ভালো কোম্পানির প্রোবায়োটিক ছিটিয়ে দিলাম, তো কখন দেবো? অ্যাকচুয়ালি হচ্ছে কি, এটা আছে কি সূর্যের আলোতে আর একদম প্রখর দুপুরে একদম যখন জলের তাপমাত্রা বেশি তখন ব্যবহার করবো না। এবং এটাকে জলে যদি লিকুইড অবস্থায় থাকে তাহলে আমরা লিকুইড অবস্থায় সেটাকে আমরা ছিটিয়ে দিতে পারি, আরও পরিষ্কার জলের সঙ্গে মিশিয়ে চারদিকে ছিটিয়ে দেবো। অথবা আমরা হচ্ছে কি চিটে গুড়ের সঙ্গে ব্যবহার করি, এটা বেশি পরিমাণেও লাগে না, মাত্র হচ্ছে কি 1 কেজি। 1 কেজি বলতে কি আমরা 1 হেক্টরের কথা বলছি, 1-1.5 কেজি মতো লাগে, মানে বিঘাতে ধরে রাখুন 200-250 গ্রাম মাত্র লাগবে। আচ্ছা। এবং তার সঙ্গে 200-250 গ্রাম চিটে গুড় মিশিয়ে একটা বড় হাঁড়িতে পরিষ্কার জল গুলিয়ে নেবো, তার ধারে ধারে ছিটিয়ে দেবো। এবং এটা যদি আমরা 15 দিন অন্তর করতে পারি তাহলে পুকুরের কিন্তু আর কিচ্ছু হবে না, কোনো কিছুই হবে না। এবং যে মিরাকেল একটা ব্যাপার, গ্যাস হবে না, মাছের রোগ আসবে না, ফুলকার কোনো রোগ আসবে না, মাছের কালার খুব ভালো থাকবে, মাটির কোয়ালিটি ভালো থাকবে, জল খুব স্বচ্ছ থাকবে। এবং যা যা আমরা এতদিন যে সমস্যাগুলো পড়েছিলাম সেই সমস্যাগুলো কোনো কিছুই আসবে না শুধু এই প্রোবায়োটিক ব্যবহার করার ফলে। তা আমি চাইবো আজকে যে আলোচনা হলো আপনারা হচ্ছে কি আস্তে আস্তে করে আমাদের আস্তে আস্তে এগোতে হবে, নতুন যে প্রযুক্তিগুলো আসছে সেগুলো অ্যাকসেপ্ট করতে হবে। তো সেই নতুন প্রযুক্তির মধ্যে আমি বলবো যে আমরা প্রোবায়োটিক বেসড কালচার সিস্টেমের দিকে আস্তে আস্তে করে এগোবো। এখানে কোনো বাইরে থেকে কোনো কিছু ইনঅর্গানিক জিনিসগুলো দিচ্ছি না, সবই অর্গানিক। এবং হচ্ছে কি যাতে করে আমাদের খরচাটাও কমাবে। চাষি ভাই বলবে প্রথম অবস্থায় প্রচুর টাকা খরচা হয়ে গেলো, কিন্তু না, আমরা যদি 1 বিঘা পুকুরে বা 1 হেক্টর পুকুরে যদি আমরা নর্মালি যেভাবে চাষ করতাম সেখানে যদি 20 লক্ষ মাছ ডিম পোনা ছাড়তাম, সেখানে আমরা 10 লক্ষ মতো ডিম পোনা বাঁচাতে পারতাম। আর এই প্রোবায়োটিকটা যদি ব্যবহার করে থাকি, এই 1 লিটার 1.5 লিটার যদি প্রোবায়োটিক ব্যবহার করে থাকি, সেখানে 15 লক্ষ ডিম পোনা বাঁচাতে পারবো। এই 5 লক্ষ কে দেবে আমাকে? কে দেবে? তাই তো। তো সেই জন্য বলছি সামান্য পরিমাণ খরচা করলেও আপনারা আস্তে আস্তে করে বিজ্ঞানটাকে অ্যাকসেপ্ট করুন। নতুন নতুন যে ভবিষ্যৎ ভালো হবে এবং মাটির কোয়ালিটি খুব ভালো থাকবে। তো সেই জন্য প্রোবায়োটিক ব্যবহার করুন, সয়েল মিনারেল মিক্সচার ব্যবহার করুন। এবং পাশাপাশি যারা আছেন, যারা আধিকারিক আছেন, ওনাদের সঙ্গে যোগাযোগ রাখুন। যোগাযোগ করলেই এবং আমাদের যে দূরদর্শন কেন্দ্র থ্রুতে যে প্রোগ্রামগুলো হচ্ছে সেই প্রোগ্রামগুলো নিয়মিত শুনুন, যাতে করে আরও ভালো করে আরও উপকৃত হবেন। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা যে ডিম পোনা বা ধানি পোনা চাষ করার আগে পুকুরটার আমরা কিভাবে আমরা প্রস্তুতি নেব পুকুরটার, সেই বিষয়ে আমরা আলোচনা করলাম। আর যদি এই পদ্ধতিতে আপনারা করতে পারেন, এটা সম্পূর্ণটাই একটা বিজ্ঞানসম্মত উপায়ে আমরা মাছ চাষ করছি, আমরা কাঙ্ক্ষিত যে লাভটা পেতাম তার থেকে কিন্তু অনেক বেশি পাবো এবং অনেক সুস্থ সবল চারা বা ডিমপোনা, ফিঙ্গারলিং সব কিছুই পেতে পারি। আর এই বিষয়ে যদি আপনাদের আরও বেশি জানতে হয় তাহলে আপনারা আপনার ব্লকের যারা মৎস্য আধিকারিক আছে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, কিংবা কৃষি বিজ্ঞান কেন্দ্রে গিয়েও আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এতক্ষণ এই বিষয়ে আমরা আলোচনা করলাম। আর এই আলোচনার জন্য আমরা পেয়েছিলাম মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ, ফিশারি সায়েন্সের মানে মৎস্য বিজ্ঞানের সমীরণ পাত্রকে। সমীরণদা, আপনাকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। আমিও ধন্যবাদ জানাই সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।